হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটি নতুন পাঠ নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। এই পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে পাঠ পরিচিতি জেনে নিই। শ্রেণী নবম, দশম শ্রেণী। বিষয় সাধারণ গণিত। বিষয়বস্তু অনুশীলনী ৩.৫, তারিখ ৫-১০-২০২০। শিক্ষক পরিচিতি: আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, এমএসসি গণিত, প্রথম শ্রেণী, এমএড ডিপ্লোমা ইন কম্পিউটার, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। আজকের পাঠ তাহলে দাঁড়াচ্ছে ৩.৫ এর সৃজনশীল প্রশ্নের সমাধান। চলো পাঠে যাওয়া যাক। জামাল সাহেব 5% হার মুনাফায় ৮,০০০ টাকা জনতা ব্যাংকে জমা রাখলেন। প্রশ্ন ক, চলকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। খ, ৪ বছর পর মুনাফা আসল কত হবে? প্রশ্ন গ, তিনি সমপরিমাণ টাকা ৫% হার চক্রবৃদ্ধি মুনাফায় এক্সিম ব্যাংকে জমা রাখেন এবং ৪ বছর পর উভয় ব্যাংকের মুনাফার পার্থক্য কত? সমাধানে যাওয়া যাক। ১ নং প্রশ্নের ক এর সমাধান। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র: I = P উইদিন সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবে 1 + r হোল টু দি পাওয়ার n -1 প্রিয় শিক্ষার্থী, দুইটি সূত্র একত্রে যোগ করা হয়েছে। তোমরা জানো চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূলধন হলো C = P × 1 + r হোল টু দি পাওয়ার n, আর মুনাফা বের করার জন্য C থেকে P বিয়োগ দিতে হয়। P এবং C এর যে P, এই দুই P কমন নেওয়াতে সূত্রটি দাঁড়াচ্ছে P × 1 + r হোল টু দি পাওয়ার n -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেখানে I = চক্রবৃদ্ধি মুনাফা, P মূলধন, আর একক সময়ে একক মূলধনের মুনাফা বা হার n নির্দিষ্ট সময়। ১ নং প্রশ্নের খ এর সমাধান। এখানে মুনাফার হার R = 5%, 5/100, পার্সেন্টেজ উঠাতে হলে নিচে ১০০ দিতে হয়, সমান সমান 0.05, ১০০ দিয়ে ভাগ করলে দেখো উপরে ১ ঘর নিচে দুটি শূন্য আছে, তাই ২ ঘর আগে দশমিক দিতে হবে। মূলধন P = ৮,০০০ টাকা, সময় n = ৪ বছর, মুনাফা আসল আমরা জানি সূত্রটি PNR + P, P কমন নিলে হয়ে যায় P × 1 + NR, একত্রে লিখতে পারো, ভেঙেও লিখতে পারো, দুইভাবেই হবে। তাহলে এখন ভ্যালুগুলো যদি মানগুলো বসাই দিই আমরা, P এর মান ৮,০০০ × 1 + N এর মান 0.05 × R এর মান 4, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ৮,০০০ × 1 + 0.2 1 + 0.2, এটাকে যোগ করলে হয়ে যায় ৮,০০০ × 1.2, এই দুটা গুণ করলে ৯,৬০০ টাকা। সুতরাং মুনাফা আসল ৯,৬০০ টাকা। ১ নং প্রশ্নের গ এর সমাধান। মুনাফার হার R = 5%, দ্যাট মিনস ফাইনালি পাচ্ছি আমরা 0.05, P = ৮,০০০ টাকা, সময় n = 4 বছর, চক্রবৃদ্ধি ক্ষেত্রে মুনাফা I = P × 1 + r হোল টু দি পাওয়ার n -1, এখানে ভ্যালু বসাই দিলে ৮,০০০ × 1 + r এর মান 0.05 হোল টু দি পাওয়ার n এর মান 4 -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে 1.05 হোল টু দি পাওয়ার 4 -1, ৮,০০০ × 1.05, এটাকে ৪ বার লিখে গুণ করবে, তাহলে তুমি পেয়ে যাবে 1.215506251 -1, 1 এটা থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে ৮,০০০ × 0.215500625 1। এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে, তুমি ভেঙে ভেঙে উচ্চারণ করো, সময় সাশ্রয়ের জন্য আমি একত্রে করলাম। গুণ করলে পেয়ে যাচ্ছি 1724.05 প্রায়। সুতরাং এক্সিম ব্যাংকের মুনাফা ১৭২৪.০
05 টাকা। ক হতে পাই জনতা ব্যাংকে মুনাফা আসল ৯,৬০০ টাকা। সুতরাং জনতা ব্যাংকের মুনাফা হয় ৯,৬০০ বিয়োগ আসল হলো ৮,০০০, তাহলে ১৬০০ টাকা। উভয় ব্যাংকের মুনাফার পার্থক্য ১৭২৪.05 মাইনাস ১৬০০ বাদ দিলে পেয়ে যাচ্ছে ১২৪.05। উভয় ব্যাংকের পার্থক্য আমরা পেয়ে গেলাম 124.05 টাকা। প্রশ্ন ২, গ্রামীণ ব্যাংকের মুনাফার হার 4%। এক ব্যক্তি ব্যাংকে ২০,০০০ টাকা ৩ বছরের জন্য জমা রাখলেন। ব্যাংক কর্মকর্তা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা বুঝিয়ে দিলেন। প্রশ্ন হলো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখো। খ, ৩ বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য লিখো। গ, মুনাফার হার 10% হলে সবৃদ্ধি মূল কত? ক এর সমাধান। সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি I = PNR এবং চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র হলো I = C বিয়োগ P। C এর মান P × 1 + R হোল টু দি পাওয়ার n মাইনাস P। এখান থেকে P কমন নিলে সূত্রটি দাঁড়ায় I = P × 1 + R হোল টু দি পাওয়ার n মাইনাস 1। খ এর সমাধান। সরল মুনাফা নির্ণয়ের সূত্র I = PNR, যেখানে I হলো সরল মুনাফা, মূলধন P = 20,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, মুনাফার হার R = 8%, দ্যাট মিনস 8/100, and সময় n = 3 বছর। এটাকে যদি এখন আমরা সুতরাং সরল মুনাফা I = ভ্যালুগুলো বসাই দিই, PNR এর মান বসাই দিলাম। দেখো 100 2 শূন্য আর 20,০০০ 2 শূন্য যদি আমরা কেটে দেই তাহলে থাকে 200, 3 আর 24 আর 8 দুগুণ 24 দুগুণ 48 আর 2টা শূন্য 4800 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা I = P × 1 + R হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন ভ্যালুগুলো বসাই দিলে 20,০০০ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবে 1 প্লাস R এর মান হলো 8/100 হোল কিউব মাইনাস 1, 20,000 ইন্টু 1 প্লাস 8/100, দ্যাট মিনস 0.08। তাহলে এটা যোগ করলে হবে 1.08 হোল কিউব। 1.08 গুণন 1.08 গুণন 1.08 এইভাবে 3 বার গুণ করবে অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটর দ্বারা গুণ করবে। তাহলে সরলীকরণ করলে পাচ্ছি আমরা 20,000 ইন্টু 1.259712 মাইনাস 1 বিয়োগ দিলে তাহলে 0 পয়েন্ট হবে। তার মানে 20,000 ইন্টু 0.259712। এটা মাল্টিপ্লিকেশন করলে এরকম হয়। আফটার মাল্টিপ্লিকেশন উই ক্যান গেট 5,194.24 টাকা। সুতরাং আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি ও সরল মুনাফার মধ্যে পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফাটা যেহেতু বেশি, অতএব চক্রবৃদ্ধি মুনাফাটা আগে দিবে আর সরল মুনাফাটা পরে দিবে। তার মানে ৫১94.24 মাইনাস ৪৮০০, এটা বিয়োগ করলে হয় ৩৯৪.24। তার মানে 24, ৩৯৪.24। দশমিকের পর ভেঙে ভেঙে সময় সাশ্রয়ের জন্য অনেক সময় একত্রে বলে ফেলে। গয়ের সমাধান। আমরা জানি সবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল একই। C = P × 1 + R হোল টু দি পাওয়ার n, যেখানে চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল C, মূলধন P 20,000 টাকা, মুনাফার হার = 10%, দ্যাট মিনস 10/100 = 0.1। নির্দিষ্ট সময় n = 3 বছর। সুতরাং আমরা লিখতে পারি C = 20,000 ইন্টু 1 প্লাস 0.1 হোল টু দি পাওয়ার 3 অথবা হোল কিউব, দ্যাট মিনস 20,000 ইন্টু 1.1 হোল কিউব, 1.1 গুণন 1.1 গুণন 1.1, মানে 3 বার হবে 1.1 1.1 1.1। আফটার দেন আমরা কি পাচ্ছি 20,000 ইন্টু 1.331, এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 26,620 টাকা। এটাই অ্যান্সার। প্রশ্ন নং 3, রাজু ও সাজু একই ব্যাংক থেকে 10% হার মুনাফায় যথাক্রমে 12,০০০ টাকা ও 15,০০০ টাকা ঋণ গ্রহণ করলো।
3 বছর পর রাজু সরল মুনাফা আসলে অর্ধেক শোধ করলো এবং সাজু চক্রবৃদ্ধি মুনাফা সম্পূর্ণ টাকা শোধ করলো। তাহলে প্রশ্ন, সাজু ও রাজুর ঋণের অনুপাত নির্ণয় করো। সাজুর আর কত টাকা ঋণ থাকলো? গ নং প্রশ্ন, সাজু কেবল মুনাফে হিসাবে কত টাকা পরিশোধ করলো বা শোধ করলো? সমাধানে যাওয়া যাক। কয়ের সমাধান, সাজুর ঋণের পরিমাণ 15,000 টাকা, রাজুর ঋণের পরিমাণ 12,000 টাকা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি রাজুর ঋণের অনুপাত 15,000 দুই পক্ষকে যদি আমরা 1,000 দিয়ে ভাগ দিই, দ্যাট মিনস তিনটা শূন্য বাদ, তাহলে থাকতেছে, তুমি সাইডে লিখেও দিতে পারো 1,000 দ্বারা ভাগ করে 15:12, আবার 3 দিয়ে ভাগ দিলে 5:4, দিস ইজ দ্য অ্যান্সার। সাইডে লিখে দিতে পারো 3 দ্বারা ভাগ করে, তবুও হবে। ক্ষয়ের সমাধান, ধরি রাজুর ঋণের পরিমাণ পি সমান সমান 12,000 টাকা, মুনাফার হার আর সমান সমান 10%, দ্যাট মিনস 10/100 সমান সমান 0.1, সময় n সমান 3 বছর, সরল মুনাফা আই হলে আই সমান সমান পি এন আর, দ্যাট মিনস ভ্যালুগুলো যদি বসিয়ে দেই 12,000 ইন্টু 3 ইন্টু 0.1, দ্যাট মিনস মাল্টিপ্লিকেশন করলে 3,600 টাকা পেয়ে যাচ্ছি আমরা। 3 বছর পর মুনাফা আসল হবে 12,000 যোগ 3,600, দ্যাট মিনস 15,600 টাকা। পরিশোধ করলো অর্ধেক, কার অর্ধেক? 15,600 টাকার অর্ধেক। তাহলে 15,600 এর হাফ, তার মানে 2 এবং 15,600 গুণ করলে 7,800 টাকা। সুতরাং আমরা লিখতে পারি 3 বছর পর ঋণের বাকি থাকলো 15,600 বিয়োগ 7,800, দ্যাট মিনস 7,800 টাকা। এটাই অ্যান্সার। 3 নং প্রশ্নের গ এর সমাধান। আমরা জানি সবৃদ্ধি মূল সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। সি এর পরিচয় চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল, সাজুর ঋণের পরিমাণ, দ্যাট মিনস আমরা যদি মূলধন বলি, মূলধন পি সমান সমান 15,000 টাকা, মুনাফার হার আর সমান সমান 10%, দ্যাট মিনস 0.1, নির্দিষ্ট সময় এন সমান 3 বছর। সো we can write C is equal to 15,000 multiply within first bracket 1 plus 0.1 whole cube, 1 plus 0.1. After then addition, we can get 15,000 into 1.1 whole cube, 1.1 multiply 1.1 multiply 1.1, এটাকে করলে আমরা পেয়ে যাচ্ছি 1.331। এটা 15,000 এর সাথে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 19,965 টাকা। সুতরাং সাজু কেবল মুনাফা হিসাবে পরিশোধ করলো 19,965 মাইনাস 15,000 টাকা। তাহলে থাকছে কি 4,965 টাকা। এটাই অ্যান্সার। 4 নং সৃজনশীল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, একটি কারখানায় দৈনিক মজুরি প্রতি দক্ষ শ্রমিকের 150 টাকা এবং অদক্ষ শ্রমিকের 120 টাকা। মোট শ্রমিকের সংখ্যা 400 জন এবং দৈনিক মোট মজুরি 52,800 টাকা। প্রশ্ন হলো, ক, উদ্দীপকের আলোক তথ্যগুলোকে এক্স চলকের আলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। দক্ষ অদক্ষ শ্রমিকের দৈনিক মোট মজুরি কত? গ নং প্রশ্ন, দক্ষ অদক্ষ শ্রমিকের বেতনের 10% প্রভিডেন্ট ফান্ডে জমা করলে এবং কারখানায় মালিক তাদেরকে সমপরিমাণ অর্থ উক্ত ফান্ডে জমা দিলে 20 বছর পর তাদের প্রত্যেকের ফান্ডে কত টাকা জমা হবে? 4 নং প্রশ্নের কয়ের সমাধান। ধরি দক্ষ শ্রমিকের সংখ্যা x জন, সুতরাং অদক্ষ শ্রমিকের সংখ্যা টোটাল ছিল 400, তাহলে 400 থেকে বিয়োগ দিতে হবে 400 মাইনাস x জন। প্রশ্ন মতে দক্ষ শ্রমিকের প্রত্যেকের মজুরি ছিল 150, তাহলে একজনের হলে 1 দ্বিগুণ, দুইজনের হলে 2 দ্বিগুণ হবে, আর একজনের হলে x দ্বিগুণ হবে। শ্রমিকের সংখ্যা দিয়ে শ্রমিকের টাকাকে গুণ করলেই টোটাল টাকা পেয়ে যাব। আবার অদক্ষ শ্রমিকের প্রত্যেকের মজুরি ছিল 120 টাকা, তাহলে 120 দিয়ে অদক্ষ শ্রমিকের সংখ্যাকে গুণ করলে আমরা অদক্ষ শ্রমিকের মোট মজুরি পেয়ে যাব। দুইটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল মজুরি 52,800 টাকা। এটাই সমীকরণ কয়ের সমাধান। আমরা 4 নং প্রশ্নের ক্ষয়ের সমাধানে চলে আসলাম। ক,
ক হতে পাই 150x যোগ 120 ইন্টু 400 মাইনাস এক্স ব্র্যাকেট ক্লোজ মাইনাস 52,800। এটা 400 মাইনাস এক্স কে যদি 120 দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা 150x প্লাস 48,000 মাইনাস 120x। 48,000-এর সামনে দেখো প্লাস, এটা ডাইন পাশে ট্রান্সফার করে দাও, মাইনাস হয়ে যাবে। তাহলে 150 মাইনাস 120x, এটাকে বিয়োগ করলে 30x, আর ডাইন পাশে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 4800। এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি, x সমান সমান 4800 ডিভাইডেড বাই 3000, তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে কত, একটা শূন্য শূন্য বাদ দিয়ে দিই, আর 3 ষোলো 48 আর শূন্য, তার মানে 160। সুতরাং x সমান সমান 160। সুতরাং আমরা লিখতে পারি দক্ষ শ্রমিকের সংখ্যা 160 জন। তাহলে অদক্ষ শ্রমিকের সংখ্যা কি দাঁড়াচ্ছে 160। 400 থেকে যদি বিয়োগ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 400 মাইনাস 160, দ্যাট মিনস 240 জন। দক্ষ শ্রমিকের দৈনিক মোট মজুরি, একজনের মজুরি ছিল 150, তাহলে 160 জনের মজুরি 160 দিয়ে গুণ করতে হবে, 24,000 টাকা। অদক্ষ শ্রমিকের দৈনিক মোট মজুরি, একজনের মজুরি ছিল 120, তাহলে 240 জনের মজুরি বের করতে হলে 240 দিয়ে গুণ করতে হবে, পেয়ে যাচ্ছে 28,800 টাকা। এটাই অ্যান্সার। গয়ের সমাধানে আসলাম। দক্ষ শ্রমিকের দৈনিক আয় 150 টাকা, তাহলে 1 বছর বা 365 দিন, আমরা জানি 1 বছর সমান 365 দিন। তাহলে 365 দিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা দক্ষ শ্রমিকের মোট মজুরি পেয়ে যাচ্ছি 54,750 টাকা। দক্ষ শ্রমিক 100 টাকা 1 বছরে ব্যাংকে জমা রাখেন 10 টাকা, তাহলে 1 টাকা 1 বছরে ব্যাংকে রাখেন 10 বাই 100 টাকা। সুতরাং 54,750 টাকা 20 বছরে জমা রাখেন, 10 গুণন 54,750 গুণন 20 ডিভাইড বাই 100। দেখো 10 10 100, এটা আমরা কাটতে পারি, 10 10 100, 10 আবার 10 আর 20 কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি 2, সেই 2 আর 54,750 গুণ করলে পেয়ে যাচ্ছি 2,19,000 টাকা। অদক্ষ শ্রমিকের দৈনিক আয় 120 টাকা, দ্যাট মিনস 1 বছর বা 365 দিনে আয় হয় 120 গুণন 365, দ্যাট মিনস 43,800 টাকা। সুতরাং এখন আমরা লিখতে পারি কি, অদক্ষ শ্রমিকের 100 টাকায় 1 বছরে ব্যাংকে জমা রাখেন 10 টাকা, অদক্ষ শ্রমিক 1 টাকায় 1 বছরে জমা রাখেন 10 বাই 100 টাকা। অদক্ষ শ্রমিক 43,800 টাকা 20 বছরে জমা রাখেন, 10 গুণন 43,800 গুণন 20 ডিভাইড বাই 100। দ্যাট মিনস পূর্বের মতো যদি কাটাকাটি করি 10 10 100 এবং 10 দুগুণ 20, 2 এবং প্রিয় শিক্ষার্থী, আবার পাঠে ফিরে আসলাম। এখন দেখো 10 এবং 100 কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি 10 10 100, 10 দুগুণ 20, 2 এবং 43,800 গুণ করলে 1,75,200 টাকা। আমরা 5 নং প্রশ্নে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থী, টাকায় এক্সটি ফল বিক্রি করায় x% ক্ষতি হয়। ফলের ক্রয় মূল্য এ টাকা হলে বিক্রয় মূল্য কত? টয়েস x% লাভে বিক্রয় মূল্য 18x টাকা বেশি হলে টাকায় কয়টি ফল ক্রয় করা হয়েছিল? উপরোক্ত তথ্যের আলোকে s% লাভ করতে হলে টাকায় কয়টি ফল বিক্রি করতে হবে? কয়ের সমাধান দেওয়া আছে। ক্রয় মূল্য সমান সমান এ টাকায়, x% ক্ষতিতে বিক্রয় মূল্য, a মাইনাস a এর x%, দ্যাট মিনস আমরা লিখতে পারি a মাইনাস a এর x বাই 100, a এবং x গুণ করলে x বাই 100। এটা যদি a কমন নেওয়া হয় তাহলে a ইন্টু a 1 মাইনাস x বাই 100, এটাই অ্যান্সার। 5 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান। ক হতে পাই ক্রয় মূল্য এ টাকা, টয়েস x% লাভে বিক্রয় মূল্য, তাহলে যোগ হবে a প্লাস a এর টয়েস x%, দ্যাট মিনস a প্লাস a এর টয়েস x বাই 100। তাহলে a এবং টয়েস x গুণ হবে 2ax, এখান থেকে a কমন গেলে a ইন্টু 1 মাইনাস 2x বাই 100, এটা হলো টয়েস x% লাভে বিক্রয় মূল্য পেলাম আমরা। তাহলে প্রশ্ন মতে লাভের বিক্রয় মূল্য থেকে ক্ষতির বিক্রয় মূল্য বিয়োগ দিলে পাবো 18x টাকা। এখন দেখো দুইটা থেকে যদি আমরা a কমন নেই তাহলে a 1 প্লাস টয়েস x ডিভাইডেড বাই 100 মাইনাস, এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে ভিতরে মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস 1 প্লাস x বাই 100, মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, তার মানে a ইন্টু টয়েস x বাই 100 প্লাস x বাই 100, লসাগু করলে 100 টয়েস x প্লাস x, এবং টয়েস x প্লাস x
যোগ করলে হয় 3x, আর এ দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 3x 3ax ডিভাইডেড বাই 100 সমান সমান 18x। দুইটাতে যদি 3x দিয়ে ভাগ দিই আমরা, তাহলে উপরে থাকে a ডিভাইডেড বাই 100 সমান সমান ডান সাইডে থাকে 6। এখন ক্রস গুণন করলে, কারণ 6 এর নিচে 1 আর 6 এবং 100 গুণ করলে 600, a এর মান পেয়ে গেলাম 600। দ্যাট মিন্স ফলের ক্রয় মূল্য a সমান সমান 600 টাকা। আবার ফলের বিক্রি মূল্য a ইন্টু 1 মাইনাস x বাই 100, এর মান যদি 600 বসাই দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 600 ইন্টু 100 মাইনাস এক্স, ভিতরে লসাগু করলে 100, এই 100 100 কাটাকাটি করলে 6 ইন্টু 100 মাইনাস এক্স টাকা। এখন 1 টাকায় বিক্রি করা হয় এক্সটি ফল, সুতরাং 6 ইন্টু 100 মাইনাস এক্স টাকায় বিক্রি করা হয়, 6 ইন্টু এক্স হবে, তাহলে 6x ইন্টু 100 মাইনাস এক্স টাকা। তাহলে মোট টি এতটি ফল, মোট ফলের সংখ্যা আমরা পেয়ে গেলাম 6x ইন্টু 100 মাইনাস এক্স টি ফল। আবার 600 টাকায় ক্রয় করা হয় 6x ইন্টু 100 মাইনাস এক্স টি ফল, সুতরাং 1 টাকায় ক্রয় করা হয় 6x ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 600। 600 এবং 6 কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি নিচে 100 আর উপর থেকে 6 কাটা যায়। এখন দেখো 100 কে 100 দ্বারা ভাগ দিলে 1, আর x কে 100 দ্বারা ভাগ দিলে x বাই 100। আবার লসাগু করলে উপরের অংশটি ফিরে আসে, এটাই অ্যান্সার। গয়ের সমাধান, ধরি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, তাহলে x% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস x টাকা। বিক্রয় মূল্য 100 মাইনাস x টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই 100 মাইনাস x। আবার s% লাভে বিক্রয় মূল্য হয় 100 প্লাস s টাকা, তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস x টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস s ডিভাইডেড বাই 100। ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 100 মাইনাস x টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস x ডিভাইডেড বাই 100 ইন্টু 3 নম্বর লাইনে ভগ্নাংশ থাকলে উল্টাবে না, শুধু প্রথম লাইনে ভগ্নাংশ প্রথমে থাকলে উল্টায়। তাহলে 100 ডিভাইডেড বাই 100 মাইনাস x, 100 100 এখানে কাটা যায়, তাহলে থাকছে কি 100 প্লাস s ডিভাইডেড বাই 100 মাইনাস x টাকা। আমরা এখন লিখতে পারি 100 প্লাস s ডিভাইডেড বাই 100 মাইনাস x টাকায় বিক্রি করতে হবে একটি ফল, সুতরাং 1 টাকায় বিক্রি করতে হবে 1 মাল্টিপ্লাই 100 মাইনাস x ডিভাইডেড বাই 100 প্লাস s। উল্টে গেছে কিন্তু, কারণ 1 ডিভাইডেড বাই এটা, তাহলে ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিলে উল্টে যায়। তাহলে পেয়ে যাচ্ছি আমরা 100 মাইনাস s x ডিভাইডেড বাই 100 প্লাস s টি ফল 1 টাকায় বিক্রি করতে হবে। 6 নং প্রশ্ন, বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দেবে। 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। প্রশ্ন, বাসে যাত্রী সংখ্যা 1 জন হলে মাথাপিছু ভাড়া, সব যাত্রী বনভোজনে গেলে মাথাপিছু ভাড়া কত হবে, এটা নির্ণয় করবে। খ নং প্রশ্ন, সমীকরণ গঠন করে বাসে যাওয়া যাত্রীর সংখ্যা ও মাথাপিছু ভাড়া নির্ণয় করবে। এবং গ নং দেখাও যে বাসের যাত্রীর সংখ্যা বনভোজনের যাত্রীর সংখ্যার 20% কম হলে মাথাপিছু ভাড়া 25% বেড়ে যেত। কয়ের সমাধান, ধরি বাসে যাত্রী গিয়েছিল 1 জন, তাহলে 1 জনে ভাড়া দেবে 2400, সুতরাং 1 জনে ভাড়া দেবে তাহলে x দা ভাগ। 2 জন যদি যাইতো তাহলে 2 দা ভাগ, যদি 10 জনে যাইতো 2400 টাকা 10 জন দিবে, তাহলে 10 দা ভাগ দিতে হতো। একজন যেহেতু গিয়েছে তাহলে x দিয়ে ভাগ দিতে হবে। সকল যাত্রী উপস্থিত থাকলে তাহলে বাসে আরো 10 জন বাড়তো যাত্রী, কারণ 10 জন তো অনুপস্থিত ছিল, তাহলে x প্লাস 10। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 10 জনে ভাড়া দিত 2400 টাকা, তাহলে একজনে ভাড়া দিত 2400 প্লাস ডিভাইডেড বাই x প্লাস 10 সকল যাত্রী উপস্থিত থাকলে, তাহলে জনপ্রতি ভাড়া হতো 2400 ডিভাইডেড বাই x প্লাস 10 টাকা, এটা এবং ওটা হলো 2400 বাই x, এই দুইটাই অ্যান্সার। 6 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান, ক হতে পাই x জনে প্রত্যেকে ভাড়া দিত 2400 বাই x টাকা এবং x প্লাস 10 জনের প্রত্যেকে ভাড়া দিত 2400 ডিভাইডেড বাই x প্লাস 10। এখন দেখো প্রথম ভাড়া যেটা আছে সেটা যেহেতু যাত্রী 10 জন যায়নি, অতএব এখানে 8 টাকা বেশি আছে, আর দ্বিতীয়টায় 8 টাকা কম আছে, এখানে তো সকল যাত্রী গিয়েছে, তাহলে আমরা 2400 বাই x মাইনাস 2400 ডিভাইডেড বাই x প্লাস 10 সমান সমান লিখতে পারি 8।
এটা যদি আমরা লসাগু করি তাহলে x ইন্টু এক্স প্লাস 10, উপরে গুণ হবে 2400 ইন্টু এক্স প্লাস 10 মাইনাস 2400x। এখন যদি 2400 দিয়ে x প্লাস 10 কে গুণ করি তাহলে আফটার মাল্টিপ্লিকেশন উই ক্যান রাইট 2400x প্লাস 24,000 মাইনাস 2400x। এবার দেখো 2400x minus 2400x, both are cancel, we can cancel both. তাহলে after cancelling we can get, তাহলে আমরা কি পাচ্ছি 24,000 divided by x into x plus 10 is equal to 8। উভয় পক্ষে যদি আমরা 8 দ্বারা ডিভাইডেড করি তাহলে পেয়ে যাচ্ছে 3 8 24, 3000 সমান সমান ডান পাশে 8। এবার দেখো যদি একটু মাল্টিপ্লিকেশন করি, ক্রস গুণন করি, ক্রস গুণন করলে বা আর গুণন বা বজ্র গুণন করি, কোনাকুনি গুণন করি তাহলে 1 ইন্টু এক্স প্লাস 10, এটাকে গুণ করলে পেয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস, আর এই 3000 যদি ডান পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, ডান পাশে 0 থাকে, এটাকে মিডল ফ্যাক্ট করলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 50x মাইনাস 3000, কমন নিলে x ইন্টু এক্স প্লাস 60 মাইনাস 50 into x plus 60, that means x plus 60 into x minus 50, দুইটি রাশির গুণফল শূন্য, তার মানে যে কোনো একটি শূন্য হবে। এখন হয় x plus 60 সমান শূন্য অথবা x minus 50 সমান শূন্য হবে। x plus 60 সমান শূন্য হলে x সমান minus 60 পাচ্ছি, আর x minus 50 সমান শূন্য হলে x সমান 50 পাচ্ছি। দেখো x সমান x যেহেতু জনসংখ্যা, তাহলে এই মাইনাস 60টা গ্রহণযোগ্য হবে না। তাহলে কারণটা আমরা একটু লিখে দেই, কিন্তু জনসংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই x সমান সমান মাইনাস 60 গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা লিখতে পারি x সমান সমান 50। দ্যাট মিনস বাসে যাত্রী গিয়েছিল 50 জন। তাহলে জনপ্রতি ভাড়া কত? 50 দিয়ে 2400কে ভাগ দাও, তাহলে 4800 টাকা। গয়ের সমাধান, খ হতে পাই বনভোজনে যাওয়া যাত্রীর সংখ্যা 50 জন, 50 জনের 20%, দ্যাট মিনস 50 এর 20 ডিভাইডেড বাই 100, এটা যদি একটু কাটাকাটি করি 50 দুগুণে 100 এবং 10 দুগুণে 20 সমান সমান 10 জন। তাহলে বাসে যাত্রী হতো কত? বলছে 20% কম হলে, তাহলে 50 বিয়োগ 10, দ্যাট মিনস 40 জন। তাহলে 40 জন হলে ভাড়া হলো তো কত? মাথা পিছু ভাড়া হতো 2400 ডিভাইড বাই 40, দ্যাট মিনস 60। আবার পূর্বের ভাড়ার যদি 25% বৃদ্ধি হয়, তাহলে এবার খেয়াল করো, পূর্বের ভাড়া ছিল 48, 48 এর 25%, দ্যাট মিনস 48 এর 25 ডিভাইড বাই 100, 100 আর 25 যদি কাটাকাটি করি, 4 25 100, আর হলো 4 বার 48, দ্যাট মিনস 12 টাকা। এখানে 2500 25 1 দিতে লিখতে পারো, লিখলেও চলে, না লিখলেও চলে। এটা তখন মাথা পিছু ভাড়া হতো কত? তাহলে 48 যোগ 60, দ্যাট মিনস 60 টাকা। তাহলে এখন লিখতে পারি কি, বাসের যাত্রীর সংখ্যা বনভোজনে যাওয়া যাত্রীর সংখ্যার 20% কম হলে মাথা পিছু 25% ভাড়া বেড়ে যেত, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, আমার এই উপস্থাপনায়, আমার এই কথায়, আমার এই চ্যানেলটি দেখে তুমি যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমি আশা রাখছি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, তাহলে তোমরা পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিওটি দেখে অবশ্যই মন্তব্য করবে, মন্তব্য করে আমাকে উৎসাহিত করবে যেন আমি আরও তোমাদের জন্য এরকম ভিডিও করতে পারি। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।